আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি বাংলা। তো আজকে হচ্ছে আমরা ব্লাড কার্ডের ভিডিও শুরু করেছি। তো আজকের পার্টে আমরা আলোচনা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ব্লাড। এখন প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ ব্লাড। তো ব্লাড ইজ এ স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। অর্থাৎ আমরা জানি আমাদের বডিতে টোটাল 4 ধরনের টিস্যু আছে: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। এর মধ্যে ব্লাড হচ্ছে একটা কানেকটিভ টিস্যু ইন ফ্লুইড ফর্ম, যেটা হচ্ছে ফ্লুইড ফর্মে থাকে। কিন্তু দেখো এখানে একটা জিনিস বলছি, আমি শুধু কানেকটিভ টিস্যু বলি না, কি বলছি? স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। তো ব্লাড হচ্ছে একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। তাহলে আমরা অনেক সময় কোশ্চেন আসতে পারে যে আর কি কি স্পেশালাইজড কানেকটিভ টিস্যু আছে। তো সেটা আমরা মনে রাখতে পারি বিবিসি দিয়ে, অর্থাৎ বি ফর ব্লাড, বি ফর বোনস, সি ফর কার্টিলেজ। অর্থাৎ আমাদের বডিতে এই তিনটা হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। কী কী? ব্লাড, বোনস, কার্টিলেজ। এবার আসো আমাদের বডিতে ব্লাডের অ্যামাউন্ট কত। অর্থাৎ আমাদের বডির টোটাল বডি ওয়েটের 8% হচ্ছে ব্লাড থাকে। অর্থাৎ যদি আমি একটা 70 কেজি অ্যাডাল্ট মেইলের ব্লাডের অ্যামাউন্ট জানি, তাহলে কত হবে? নিয়ার অ্যাবাউট 5 লিটার। তাহলে এটা হচ্ছে আমাদের ব্লাডের অ্যামাউন্ট। তো এখন আমরা দেখবো হচ্ছে ব্লাডের ফাংশন। তো ব্লাডের ফাংশন আমরা যদি দেখি, প্রথম হচ্ছে ট্রান্সপোর্ট ফাংশন। আমাদের ব্লাডের সবথেকে গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ট্রান্সপোর্ট ফাংশন। অর্থাৎ ব্লাডের মধ্যে আমাদের বিভিন্ন উপাদানগুলো কী হয়? ট্রান্সপোর্ট হয়। যেমন প্রথমে যদি আসে সেটা হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট। অর্থাৎ আমরা রেসপিরেশনের সময় যে অক্সিজেনটা গ্রহণ করি, সেই অক্সিজেনটা কী হয়? লাংস থেকে ব্লাডের মাধ্যমে কী করে? টিস্যু স্পেসে যায়। তাহলে আমরা যদি এই ফিগারটা একটু লক্ষ্য করি, তাহলে এই যে আর্টারি, তারপর হচ্ছে আর্টারিওল হয়ে কী করে ব্লাডটা আসে, সে ক্যাপিলারি লেভেলে এই ব্লাডটা অক্সিজেনকে অক্সিহিমোগ্লোবিন হিসেবে ক্যারি করে নিয়ে আসে এবং সেই অক্সিজেনটা কী করে আমাদের টিস্যুতে আসে এবং এই টিস্যুতে থাকা যে গ্লুকোজ, সে গ্লুকোজকে ভেঙে কী তৈরি করে? এটিপি প্লাস কার্বন ডাইঅক্সাইড। এবং এই এটিপি হচ্ছে আমাদের সেলগুলো ইউজ করে তার বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো করার জন্য। এবং এই যে কার্বন ডাইঅক্সাইড, যেটা হচ্ছে আমাদের বডির জন্য ক্ষতিকারক, সেটা আবার কী করে? এই যে ব্যানাস ইন, ক্যাপিলারি ব্যানাস ইন দিয়ে আলটিমেটলি বেইন হয়ে কী করে আমাদের হার্টে চলে আসে। অর্থাৎ দেখো, এই অক্সিজেনটাকে আমাদের রেসপিরেশনের পরে অক্সিজেনটাকে টিস্যু স্পেসে নিয়ে আসতেছে, কে? ব্লাড ট্রান্সপোর্ট করে নিয়ে আসতেছে। এবং টিস্যু স্পেসে আসার পরে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড আমাদের বডিতে থাকলে আমাদের বডির জন্য সেটা হার্মফুল। সেজন্য এই কার্বন ডাইঅক্সাইডটাকে পরবর্তী কী করে? কার্বামিনোগ্লোবিন হিসেবে ব্লাড আলটিমেটলি আবার ট্রান্সপোর্ট করে আমাদের হার্টে নিয়ে আসে, হার্ট থেকে লাংস, তারপরে এক্সপেনশন আমরা বডি থেকে বের করে দিই। অর্থাৎ আমাদের বডি এই যে অক্সিজেন ট্রান্সপোর্ট এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের মতন একটা অনেক বড় একটা কাজ কে করতেছে? ব্লাড করতেছে। তারপর আসো ফুড অ্যান্ড ওয়াস্ট প্রোডাক্ট। অর্থাৎ আমরা জানি আমাদের প্রতিদিন বেঁচে থাকার জন্য কী দরকার? ফুড দরকার। যেহেতু এই খাদ্য থেকে আমরা কী পাই? শক্তি পাই। তেমনিভাবে যদি আমরা এই ফিগারটি লক্ষ্য করি, এই যে ব্লাড দিয়ে হচ্ছে আমাদের প্রত্যেকটা টিস্যুসে কী আসবে? ফুডগুলো আসবে এবং ফুডগুলো থেকে এটিপি তৈরি হওয়ার পরে যে ওয়াস্ট প্রোডাক্টটা, সেই ওয়াস্ট প্রোডাক্টগুলো কী করবে? আমাদের ব্লাড ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে। অর্থাৎ আমাদের বডির ফুড এবং ওয়াস্ট প্রোডাক্টকে ট্রান্সপোর্ট করে ব্লাড। তারপর হচ্ছে হরমোন ট্রান্সপোর্ট। তো আমরা জানি যে আমাদের বডির জন্য হরমোন একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এবং আমরা জানি যে হরমোন একটা গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় এবং দূরবর্তী জায়গায় গিয়ে সে তার অ্যাকশনটা করে থাকে। তো এই যে দূরবর্তী জায়গায় গিয়ে হরমোন অ্যাকশনটা করে থাকে, সেটা কিসের মাধ্যমে সম্ভব হয়? সেটা হচ্ছে ব্লাডের কারণে। কারণ এই ব্লাডের মাধ্যমে হরমোনগুলো ট্রান্সপোর্ট হয় এবং দূরবর্তী একটা টার্গেট অর্গানে গিয়ে সে হরমোনটা কাজ করে। অর্থাৎ হরমোনের ট্রান্সপোর্টেশনকে হেল্প করে, আমাদের ব্লাড হেল্প করে। তাহলে আমরা এই বলতে পারি যে ট্রান্সপোর্ট ফাংশন অফ ব্লাডের ভিতরে কী পেলাম? অক্সিজেন ট্রান্সপোর্ট, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, ফুড অ্যান্ড ওয়াস্ট প্রোডাক্ট ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে হরমোন ট্রান্সপোর্ট। তাহলে এগুলো হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ফাংশন। তারপর হচ্ছে আমরা 2 নম্বর দেখতে পারি যে ফাংশনটা, সেটা হচ্ছে রেগুলেটরি ফাংশন। অর্থাৎ আমাদের বডির বিভিন্ন জিনিস রেগুলেট করে কে? আমাদের ব্লাড। যেমন প্রথমে যদি আমরা দেখি অ্যাসিড বেস রেগুলেশন। অর্থাৎ আমাদের বডিতে প্রতিনিয়ত অনেক অ্যাসিড এবং বেস তৈরি হচ্ছে এবং আমাদের বডির, তোমরা সবাই জানো যে বডির পিএইচ হচ্ছে 7.35 টু 7.45। অর্থাৎ এর বেশি বা কম হলে আমাদের বডিতে যে আমাদের বডির জন্য অনেক ক্ষতিকারক হয়। তো এই যে বডির পিএইচ 7.35 থেকে 7.45,
এই যে অ্যাসিড বেস রেগুলেশনটা কে করতেছে? ব্লাড। যদি রেগুলেশন না করতো তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। তারপর দেখো বডি টেম্পারেচার রেগুলেশন। ব্লাডের আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হলো কি আমাদের বডির যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা মেনটেন করা। তারপর হচ্ছে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট রেগুলেশন, অর্থাৎ আমাদের বডির ওয়াটার এবং যেমন বিভিন্ন ইলেকট্রোলাইটগুলো আছে ইসিএফ এবং আইসিএফ এর ভিতরে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, তবে ক্লোরাইড, এগুলো হচ্ছে আমাদের বডির জন্য অনেক গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট। তো এগুলো যদি কোনো কারণে এলোমেলো হয়ে যায় তাহলে আমাদের জীবন অনেকটা সংকটাপন্ন হয়ে যায়। তো এই যে আমাদের বডির ওয়াটার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে করতেছে ব্লাড করে থাকে। তারপর হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেশন। তোমরা জানো যে ব্লাড প্রেশার রেগুলেট করা আমাদের বডির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি ব্লাড প্রেশার কম বা বেড়ে যায় তাহলে আমরা মৃত্যুর মুখে পড়ে যাই। তো এই আমাদের এই ব্লাড প্রেশারটাকে রেগুলেট করতেছে ব্লাড। তারপর আদার্স ফাংশনের ভিতরে কিছু আছে যেগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিফেন্সিভ ফাংশন। অর্থাৎ আমাদের বডি, তোমরা জানো আমরা প্রতিনিয়ত অনেক ডাস্ট পার্টিকেল বা বিভিন্ন ডাস্ট পার্টিকেলের এক্সপোজার হই, কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত অসুস্থ হচ্ছি না বা আমরা গুরুতর কোনো অসুখভাবে কোনো রোগে আক্রান্ত হচ্ছি না। কারণ কি আমাদের বডিতে আল্লাহ তাআলা এমন কিছু ডিফেন্সিভ মেকানিজম দিয়ে দিচ্ছে যারা হচ্ছে নিচ থেকেই প্রোটেক্ট করে, আমাদের বডি থেকে প্রোটেক্ট করতেছে। যেমন আমাদের ডব্লিউবিসি হচ্ছে এই ডিফেন্সিভ মেকানিজমটা করে থাকে। তারপর দেখো হেল্পস ইন কোয়াগুলেশন, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু করতে গিয়ে হয়তো আমার হাত কেটে যায়, পা কেটে যায় বা আমাদের শরীরে বিভিন্ন অর্গানগুলো কী হয়, কেটে যায়, অর্থাৎ ব্লাড ভেসেলগুলো রাপচার হয়ে যায়। তো ব্লাড ভেসেলগুলো রাপচার হয়ে গেলে আমাদের বডি থেকে ব্লাড লস হয়ে যায়। তো আমরা জানি আমাদের নর্মাল ব্লাড হচ্ছে 5 লিটার থাকে। তো 5 লিটার থেকে যদি কোনো কারণে 2 লিটার ব্লাড বের হয়ে যায়, তোমরা জিপিতে পড়ে আসছো যে এটা বিশেষ থেকে গিয়ে এবং আমাদের মৃত্যু হয়ে যায়। তো আমাদের এই যে ব্লাড লসটা, অর্থাৎ কোনো কারণে যদি আমাদের ব্লাড ভেসেলগুলো রাপচার হয়ে যায়, সেটা হচ্ছে কোয়াগুলেশন করে এবং কোয়াগুলেশন করে সে ব্লাডটাকে ক্লট করে এবং আমাদের দেহটাকে বাঁচিয়ে রাখে। তো এই কাজটা হচ্ছে আমাদের যে ব্লাডের একটা, আমরা একটু পরে বলবো যে ফর্ম 11 যে প্লাটিলেট, এই প্লাটিলেট হচ্ছে আমাদের কাজটা করে হেল্প করে থাকে। তাহলে এই হচ্ছে টোটাল অ্যাবাউট ব্লাডের ফাংশন। এখন আমরা দেখবো হচ্ছে ব্লাডের কম্পোজিশন। তো ব্লাডের কম্পোজিশন যদি আমরা দেখি যে ব্লাডের কম্পোজিশন হচ্ছে দুইটা জিনিস থাকে প্রথমত, একটা হচ্ছে ফর্ম এলিমেন্ট আর একটা হচ্ছে প্লাজমা। এই ফর্ম এলিমেন্ট থাকে প্রায় 45% আর প্লাজমা থেকে হচ্ছে 55%। এখন ফর্ম এলিমেন্টে আমরা তিনটা জিনিস পাই, সেটা হচ্ছে আরবিসি বা ইরিথ্রোসাইট, আরেকটা হচ্ছে পাই ডব্লিউবিসি যেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট, আরেকটা হচ্ছে প্লাটিলেট। অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে আরবিসির উপর একটা টিউটোরিয়াল বানাবো, তারপর ডব্লিউবিসির একটা টিউটোরিয়াল বানাবো, তারপর হচ্ছে প্লাটিলেটের উপর একটা টিউটোরিয়াল আমরা বানাবো। তোমরা সবাইকে দেখার আমন্ত্রণ রইল। এখন আমরা আলোচনা করবো হচ্ছে প্লাজমা। এই প্লাজমার ভিতরে হচ্ছে আমরা যে জিনিসগুলো পাই সেটা হচ্ছে সব থেকে বেশি থাকে ওয়াটার। এই প্লাজমার 92% হচ্ছে ওয়াটার থাকবে এবং থাকবে হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিনটা কি? দ্য প্রোটিন প্রেজেন্ট ইন প্লাজমা। প্লাজমাতে যে প্রোটিনগুলো থাকে সেগুলো আমরা বলি প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিন কী আছে? অ্যালবুমিন, অর্থাৎ এই প্লাজমা প্রোটিন হচ্ছে ব্লাডের 6 থেকে 8% থাকবে। এখন এই প্লাজমা প্রোটিনে কী আছে? অ্যালবুমিন, যেটা পরিমাণ থাকবে হচ্ছে 48 গ্রাম পার লিটার। তারপর হচ্ছে গ্লোবুলিন, যেটা থাকবে হচ্ছে 23 গ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে 23 গ্রাম থাকবে। তারপর হচ্ছে ফিব্রিনোজেন, যেটা হচ্ছে 3 গ্রাম পার লিটার, আর হচ্ছে প্রোথ্রম্বিন, যেটা হচ্ছে 1 গ্রাম পার লিটার। তোমাদের এই প্লাজমা প্রোটিনগুলো তাদের সাথে যে রেঞ্জগুলো আছে সেগুলো মুখস্থ রাখতে হবে অবশ্যই। এবং দেখো গ্লোবুলিনের ভিতরে আমরা 3টা ফর্ম পাই, আলফা গ্লোবুলিন, বিটা গ্লোবুলিন, গামা গ্লোবুলিন। এই গামা গ্লোবুলিন হচ্ছে অ্যান্টিবডি হিসেবে কাজ করে। আমরা যখন প্লাজমা প্রোটিন নিয়ে পরবর্তী লেকচার বানাবো তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো। এবং আরেকটা জিনিস পাই সেটা হচ্ছে ইলেকট্রোলাইট। আমাদের এই ইলেকট্রোলাইট থাকবে হচ্ছে 1%। তাহলে হচ্ছে আমাদের ব্লাডের কম্পোজিশন। এখন আমরা দেখবো হচ্ছে প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য কী। তো তোমরা হচ্ছে অনেক সময় প্লাজমা এবং সিরাম এই দুইটা জিনিস নিয়ে অনেক কনফিউজড হয়ে যাও। তাহলে দেখি প্লাজমা ইজ দ্য লিকুইড। প্লাজমা হচ্ছে কি একটা লিকুইড যেটা সেল ফ্রি পার্ট অফ দ্য ব্লাড। অর্থাৎ আমরা জানি আমাদের ব্লাডের মেইন দুইটা কম্পোজিশন হচ্ছে ফর্ম এলিমেন্ট, অর্থাৎ যেগুলো সেলগুলো ডব্লিউবিসি, আরবিসি এবং প্লাটিলেট, আর হচ্ছে প্লাজমা অর্থাৎ তরল অংশটা। তো ওই আমাদের ব্লাড থেকে আমরা যদি সেলগুলা অর্থাৎ আরবিসি, ডব্লিউবিসি এবং প্লাটিলেটকে সরাই নেই, যেই অংশটা থাকে সেটাকে আমরা বলতেছি প্লাজমা। এবং এটা হচ্ছে ট্রিট অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে সে অ্যাকশন করে এবং প্লাজমাটা জমে যায়। তাহলে আমরা বলতে পারি প্লাজমা ইজ ইকুয়াল টু
ব্লাড মাইনাস সেল, অর্থাৎ ব্লাড থেকে যদি আমরা সেলগুলো যদি বিয়োগ করে দিই তাহলে যে অংশটা থাকে সেটাকে আমরা বলবো প্লাজমা। তাহলে এবার আসো সিরাম কি? সিরামটা হচ্ছে, সিরাম ইজ দ্য লিকুইড পার্ট অফ ব্লাড আফটার কোয়াগুলেশন, অর্থাৎ ব্লাডটাকে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, তোমরা দেখছো অনেকে ল্যাবে দেখে থাকবা যে সেন্ট্রিফিউজ মেশিনে যদি ব্লাডটাকে আমরা কোয়াগুলেট করি, করলে হচ্ছে আমাদের ব্লাডের 3টা স্তর পড়ে, যে আরবিসিগুলো সেগুলো হচ্ছে একদম নিচে চলে আসে, তারপর মাঝখানে একটা স্তর পড়ে যেটা হচ্ছে ডব্লিউবিসি এবং প্লাটিলেটের জন্য। তার উপরে একটা স্তর থাকে, আমি এখানে যেহেতু আমাদের হলুদ মার্কার নাই সেজন্য আমি এই কালার দিয়ে দেখাইছি। তো এই অংশটাকে আমরা বলতেছি সিরাম। অর্থাৎ সিরামে হচ্ছে আমাদের নর্মালি যে ক্লটিং ফ্যাক্টরগুলা, যে ক্লট হওয়ার পরে যে অংশটা থাকে সেটা আমরা বলছি সিরাম। এই সিরামে আমাদের ক্লটিং ফ্যাক্টর 1, 2, 5, 8 এই ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাবসেন্ট থাকে, এছাড়া বাকি ক্লটিং ফ্যাক্টরগুলো মূলত থাকে। অর্থাৎ সিরাম হলো, আমরা বলতে পারি সিরাম ইজ ইকুয়াল টু প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর। আমরা সবগুলো ক্লটিং ফ্যাক্টর বলবো না, মেইনলি হচ্ছে 1, 2, 5, 8 এই ক্লটিং ফ্যাক্টরগুলো থাকে না। অর্থাৎ আমরা যদি একদম ইজিলি বুঝতে চাই, প্লাজমা হচ্ছে প্লাজমা থেকে, অর্থাৎ ব্লাড থেকে যদি আমরা সেলগুলো বিয়োগ করে দেই যে অংশটা থাকে সেটা হচ্ছে প্লাজমা। আর প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টরগুলো অর্থাৎ 1, 2, 5, 8কে যদি বিয়োগ করে দিই যেটা থাকে সেটা হচ্ছে সিরাম। অর্থাৎ এ হচ্ছে প্লাজমা এবং সিরামের মধ্যে ডিফারেন্স। তো আশা করি ইন্ট্রোডাকশন টু ব্লাডের ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।